মীরা তৎক্ষণাৎ বুঝল না কথাটা। অবতের সুরে মাথা কাত করে সন্দিহান গলায় জিজ্ঞেস করল। হুম। কথাটা শেষ হতে সেকেন্ড খানিক লেগেছে বোধহয়। এর মধ্যেই মাহি কেমন সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠে বলল, আই সেড লিভ মি অ্যালোন। ভরকায় মীরা তৎক্ষণাৎ হতবাক হয়ে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। কিয়ৎক্ষণ মাহির পানে দৃষ্টি ফেলে পরক্ষণে গুটি গুটি পায়ে চলে যায় ঘর ছেড়ে। এদিকে মাহি কেমন হাঁসফাঁস করছে, দুহাতে নিজের শরীরটা খামচে ধরছে বারংবার। ঘন ঘন নিঃশ্বাস ফেলে কাঁদতে চাইছে মেয়েটা, তবে আশ্চর্য, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কোনো তার। মাহি আর বসে থাকার মুরদে নেই। তক্ষুনি উদ্ভ্রান্তি ন্যায় দুহাতে ভর দিয়ে হাঁটু ঠেকিয়ে এগোচ্ছে সামনে। কিয়ৎক্ষণ বাদে দুর্বল মানবী চলে আসে ওয়াশরুমের কাছে। ওয়াশরুমের দরজা ধরে ধরে কোনো মতে উঠে দাঁড়ায় সে। গায়ের জোরে ভেতরে ঢুকে দরজা না লাগিয়ে চলে গেল শাওয়ার স্ট্যান্ডের নিচে। তড়িঘড়ি করে স্ট্যান্ডের সুইচ চাপার সাথে সাথে সপ্তদশীর গায়ের ওপর ঝপঝপিয়ে নামলো পানির বহর। বাইরে স্নোফল হচ্ছে, ভেতরের আবহাওয়াও ভীষণ ঠান্ডা। তার উপর সপ্তদশী ভুল ক্রমে চেপে বসেছে ঠান্ডা পানির সুইচ। বরফ গলা ঠান্ডা পানি শরীর ছুঁয়ে যেতেই গা কাটা দিয়ে উঠছে মাহির। বেচারা পানির নিচে দাঁড়িয়ে থেকে কাঁপছে থরথর করে। পা দুটো টলছে তার, সেই সাথে ঠোঁট দুটো কাঁপছে তীর তীর করে। মাহি কিয়ৎক্ষণ একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। কাপা কাপা চোখ দুটো আলতো করে তাকালো সম্মুখে আয়নায়, যেথায় স্পষ্ট প্রতিবিম্বিত হচ্ছে সপ্তদশীর মুখখানা। চেহারায় সে কি করুণ অবস্থা হয়েছে। ঠোঁটের কোণ ফেটে গিয়ে কালচে দাগ বসেছে। গাল দুটোয় এখনো আঙ্গুলের ছাপ স্পষ্ট। কপালে বাঁধা মোটা ব্যান্ডেজ। কান দুটো ঝাঝা করে উঠছে একটা কথাই, তোমাকে সিডের ঘরে পাঠানো হয়েছিল। মনস্তার তোমাকে আর সিডকে আপত্তিকর অবস্থায় দেখেছে। তরিত চিৎকার দিয়ে নিজের মাথা চেপে ধরে মাহি। কাঁদতে কাঁদতে বেচারি বসে পড়ে মেঝেতে। উদ্ভ্রান্তি নেয় নিজের গালে একের পর এক চর বসিয়ে হেঁচকি তুলে বলতে থাকে, কেন বিশ্বাস করলাম ওনাকে? কেন আমি এত সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি? কেন করি? মস্তিষ্ক ফাঁকা লাগছে মাহির। শরীরটা জ্বলে যাচ্ছে অদেখা আগুনে। সে তড়িঘড়ি করে নিজের গা ঘষতে লাগলো। হাতের লম্বা লম্বা নখ দিয়ে গায়ের চামড়ায় আঁচড় দিয়ে যাচ্ছে অনবরত। যেই মেয়ে কখনো সুস্থ অবস্থায় কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকায়নি, শেষে কিনা তাকেই সিলেটিভ ড্রাগস দিয়ে অন্য একটা পরপুরুষের ঘরে পাঠানো হয়েছিল। কথাটা মনে পড়তেই গা গুলিয়ে ওঠে মাহির। নিজের শরীরটাকে ইচ্ছে মতো জখম করছে পাগল মেয়ে। দুহাতে চুলগুলো খামচে ধরে ঠোঁট কামড়াতেই হঠাৎ মস্তিষ্কে টনক নাড়ল আরেক কথা। সে ঠিক আছে তো? তার সাথে উল্টোপাল্টা কিছু হয়নি তো? তরাক ঢোক গেল মাহি। একজন সুস্থ স্বাভাবিক মেয়ে থোড়াই উদাসীন হয় তার শরীর নিয়ে। মাহি তৎক্ষণাৎ নিচের দিকে দৃষ্টি ফেলল। নিজের দেহে আদৌ কোনো আমূল পরিবর্তন এলো কিনা তা দেখতে তৎপর হলো পরক্ষণেই। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামবার জোগাড়। এ নিয়ে 20 জন মেয়ের এসে খাবারের জন্য অনুনয় করে গিয়েছে মাহিকে। মেয়েটা যেন এক মুঠ হলেও অন্তত খায়। ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী সে এখনো বেশ দুর্বল। ঠিকমতো খাওয়া দাওয়া করে ওষুধ না খেলে সে যে আবারও অসুস্থ হয়ে পড়বে, এহেন চিন্তা থেকেই মেয়েরা বেশ কবার মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে গিয়েছেন। কিন্তু আজ মাহি কারো কথা শোনাতে দূর, কারোর দিকে ফিরে অবধি তাকায়নি। সারাক্ষণ জানালার সামনের কাউচের ওপর হেলান দিয়ে বসে থেকে তাকিয়ে আছে বাইরে। নীলা দূর থেকে দেখছে সব। তার ধারণা মতে সপ্তদশী বোধহয় নিজের সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলোর জন্য ডিপ্রেসড। মীরা কয়েকবার গিয়েছে মাহির কাছে, সাধ্যমতো অনুরোধ করেছে খাবার খাওয়ার জন্য, তবে কাজে দেয়নি তা। ঘরের দরজার কাছে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকা মীরা এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মুখটাতে অন্ধকার লেপটি নিয়ে আলগোছে ভাবে দেহ বাঁকিয়ে করিডোরের দিকে এগোতেই হুট করে ধাক্কা খেল কারো শক্তপোক্ত বুকের সঙ্গে। ঘটনার আকস্মিকতায় তক্ষুনি পেছন থেকে ছিটকে পড়ল মেয়েরা। তাল সামলাতে না পেরে পা দুটো ভেঙে পড়ে গেল মেঝেতে। সঙ্গে সঙ্গে বেচারি এক হাতে চেপে ধরল কোমর। ঠোঁট গড়িয়ে অস্ফুটে ব্যথাতুর শব্দ তুলে চোখ কুচকে সামনে তাকাতেই দেখে পাহাড়ের ন্যায় সটানভাবে দাঁড়িয়ে আছে অ্যারোইন। মুখটা কেমন বিরক্তিতে কুচকে রাখা তার। মিলাখানিক ঝোঁক গেল। তড়িঘড়ি করে নিজের নজর ঝোঁকাতেই শুনতে পেল অ্যারোইনের দাঁত কিরমির কণ্ঠ, চোখে দেখো না গ্লুপায়া স্টুপিড, হাঁটার সময় চোখ দুটো হাতে নিয়ে ঘোরো নাকি? মিলা ঠোঁট কামড়ে বসে আছে, চিবুক নামিয়েছে গলার কাছে। এক হাতে কোমর ডলতে ডলতে দেখলো সম্মুখ থেকে একখানা শক্তপোক্ত হাত বাড়িয়ে দিয়েছে তার পানে। মিলা ভয়ার্ত ঢোক গিরে দুধারে মাথা নাড়ায়। তখনই অ্যারোইন দিয়ে বসলো রাম ধমক। নাটক করবে না বেয়াদব, এক্ষুনি উঠো বলছে।
এহেন ধমকে মিলার মতো ছোটখাটো মানুষটা কি আর ঘাড়তারামি করতে পারে? সে সঙ্গে সঙ্গে হাত উঁচিয়ে চেপে ধরে অ্যাডুইনের বাড়িয়ে রাখা হাত। অ্যাডুইন টান বসালো জোরে সরে। মুহূর্তেই বসা ছেড়ে উঠে দাঁড়ায় মীরা। প্রাণটা বোধহয় এক্ষুনি হাতে চলে এসেছিল তার। এরই মধ্যে অ্যাডুইন ঝটকা দিয়ে ছাড়িয়ে আনলো নিজের হাত। গম্ভীর কণ্ঠে খানিক গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো। মুনবার্ড কি করেছে? মীরা হতভম্ব চোখে তাকায় অ্যাডুইনের মুখপানে। মোটেও সময় না নিয়ে হতবাক কণ্ঠে শোধায়। মুনবাটকে? অ্যাডুইন চিরবিরিয়ে উঠল কেমন। নাক মুখ কুচকে জানালো। মেয়েটার কথা বলছি। মীরা ভ্রু উচালো, ঠোঁট দুটো গুল করে শব্দ তুলল খানিক হাসি হাসি কণ্ঠে জবাব দিল। ঘরেই আছে, কিন্তু কিন্তু অ্যাডুইন ভ্রু গুটিয়ে রেখেছে তৎক্ষণাৎ। কণ্ঠে সন্দেহাতীত ভাব ঢেলে পরপর প্রশ্ন ছুলো কেমন। মীরার মুখাবয়বে পরিবর্তন নেমেছে এবার। মাথাটা হালকা নুইয়ে জানায়। খাবার খাচ্ছে না মেয়েটা, শুধু কাঁদছেই আর কাঁদছে। আমি সহ বাদবাকি মেয়েটারাও অনুরোধ করেছে খাবার খেতে, কিন্তু তবুও খাচ্ছে না মেয়েটা। এমন করতে থাকলে তো সে আবারও অসুস্থ হবে। অ্যাডুইন গম্ভীর মুখে শুনল সবটা। খানিক সময় নিয়ে পকেটে হাত গুজে পা বাড়ালো উল্টো পথে। পেছন থেকে মীরা চেয়ে রইল কেমন। আনমনে বিড়বিড়িয়ে বলল। এতদিন হলো প্যালেসে থাকছি, অথচ আজ অবধি আমার মনটাও ঠিকঠাক মতো উচ্চারিত হয়নি লোকটার মুখে। আর এদিকে মাত্র কয়দিন হলো মুনলাইট এসেছে প্যালেসে, আর অমনি ওকে ডাকনাম দিয়ে ফেলেছে। আর আমাকে, ওহ হ্যাঁ, আমাকেও তো দিয়েছে গ্লুপায়া। না, মনস্টার কথায় হাতে অস্ত্র নিয়ে দায়িত্বরত গার্ড সটানভাবে দাঁড়িয়ে আছে দরজার কাছে। অ্যাডুইনের হুটহাট প্রশ্নে তারা মুখে উত্তর দিল না অবশ্য। স্রেফ তর্জনী উঁচিয়ে তাক করো ছাদের দিকে। অ্যাডুইন ত্রস্ত পা বাড়ায় সেথায়। সম্পূর্ণ কাচের তৈরি গ্লাস হাউসটি, যার ছাদে রয়েছে পাতলা রেলিং বিশিষ্ট সুইমিং পুল। বাইরে যে পরিমাণ স্নোফল হচ্ছে, এতক্ষণে বোধহয় সুইমিং পুলের পানি জমে বরফ ঢাকা দিয়েছে। ধূপধাপ জোরালো কদমে বিশালাকার রুফটপের দুয়ারের দ্বারে এসে দাঁড়ায় অ্যাডুইন। বাইরে ঝড়ের বেগে তুষারপাত হচ্ছে। সুইমিং পুলের পানি জমে বরফ বেঁধেছে বেশ। অ্যাডুইন ভ্রু কুটিয়ে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে খুঁজল মনস্টারকে। তবে কোথাও দেখা নেই মহাশয়। সে এবার গম্ভীর মুখে উল্টো পথে পা বাড়াতেই হঠাৎ থেমে গেল কেন যেন। বিচক্ষণ মস্তিষ্ক তার হুট করেই দানা বাঁধল সংশয়। সে তখনই পা বাড়ালো রুফটপে। কিছুটা সামনে এগুলি সুইমিং পুল, পাশে ঘন বরফে আচ্ছাদিত মেঝে। অ্যাডুইন এটুকু এগোতেই হাত পা কেমন ঘষে যাচ্ছে বারবার। সুইমিং পুলের একদম কাছে এসে ক্ষতি ক্ষতি দেখে বুঝলো বরফের নিচে ডুবে আছে কেউ। শুধু ডুবে থাকা নয়, সে তো রীতিমতো এহেন বরফ পানিতে সাঁতরাচ্ছে। অ্যাডুইনের কাশি উঠে গেল এহেন কাণ্ডে। বেচারা তড়িঘড়ি করে নিজের পায়ের গায়ের ওভারকোটটা আরেকটু চেপে ধরল গায়ের সঙ্গে। ওদিকে অ্যাডুইনের কাশির শব্দে বরফের পাতলা আস্তরণ ভেঙে মাথা বের করল মনস্টার। ভ্রু গুটিয়ে কঠিন মুখাবয়বে তাকালো অ্যাডুইনের পানে। অ্যাডুইন দাঁড়িয়ে থাকতে পারছে না ঠান্ডায়। বেচারা পা দুটো কাঁপছে রীতিমতো। মনস্টার সেদিকে তেমন একটা পাত্তা দিল না। বরফের পাতলা আস্তরণ ভেঙে দুহাত সরিয়ে চিত হয়ে সাঁতার কাটতে লাগলো আবারও। এদিকে তার অমন উদ্ভট কাণ্ডে মাথা খারাপ হয়ে যাচ্ছে অ্যাডুইনের। এরুকের গায়ে কি গন্ডারের চামড়া নাকি? এর ঠান্ডা লাগে না? অবশ্য এ তো আর নতুন নয় তার জন্য। তবু অ্যাডুইন বরাবরের ন্যায় আজও অবাক হলো। কতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে গলা খাকারি দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল। মনস্টার, আই হ্যাভ সামথিং টু ইনফর্ম ইউ। মনস্টার শূন্য উল্টো হয়ে সাঁতার কাটতে কাটতে আদেশ হলো। ঝেড়ে কাশ। অ্যাডুইন বোকার মতো গলা ঝালো, তবে কাশি আর উঠল না। খানিকক্ষণ ভ্যাবলা কান্তর ন্যায় দাঁড়িয়ে থেকে অস্থির গলায় জানালো। আপনি উঠে এলে সুবিধা হতো। মনস্টার বুঝি ভারী বিরক্ত হলো এরূপ বাক্যে। সে সাঁতার থামিয়ে শক্ত মুখে তাকালো অ্যাডুইনের পানে। বেচারা অ্যাডুইন আগে থেকে মাথা নুয়ে রেখেছে। মনস্টার বুক ফুরিয়ে নিঃশ্বাস ফেলে কটমট করতে করতে বেরিয়ে এলো সুইমিং পুল থেকে। গায়ে স্রেফ কালো রঙা একখানা ঢিলে ঢালা পাতলা ট্রাউজার। গায়ের ফর্সা উদম চামড়া কেমন লাল হয়ে গেছে তার। মুখটা হয়েছে গোলাপি। পেটের 6টি পেশির ঘটন স্পষ্ট বেশ। পেশিভোল ইস্পাত দৃঢ়। হাত দুটোর ফোলা ফোলা ভাঁজ কেমন স্পষ্টতর। যুবক এক হাতে নিজের ওল্ফ কাটা বাদামি চুলগুলো উল্টো দিকে ব্রাশ করতে করতে চলে এলো বরফ ঢাকা মেঝেতে। অতপর কোনো দিক না তাকে হুট করে গা এড়িয়ে দিল অমন বরফের করে। অ্যাডুইন জ্ঞান হারাবে বোধহয়। মাথাটা দুদিকে নাড়িয়ে বেচারে এগিয়ে আসছে একটুখানি। গা এড়িয়ে শুয়ে থাকা মনস্টারের পানে দৃষ্টি কায়েম না করে তাকালো অন্যত্র। ফটাফট কণ্ঠে বলতে লাগলো। মনস্টার, মেয়েটার জ্ঞান ফেরার পর থেকে না খেয়ে আছে। সে কখন থেকে
একাধারে কেঁদে যাচ্ছে। বলছিলাম কি, আপনি যদি কথাটা মুখ থেকে সম্পূর্ণ বেরোয়নি এখনো, তার আগেই শোনা গেল মনস্টারের খ্যাক খ্যাক কণ্ঠ। এই চল চল, হাওয়া না দে। এমনিতে নিজের হ্যান্ডসাম বডি গরমে অতিষ্ঠ হয়ে আছি, তার উপর যখন তখন ওই হারামজাদির নাকে কান্দন। ছত্ত সব, খেলে খাক না খেলে মরে যাক। হু দ্য হেল কেয়ার্স অ্যাবাউট দ্যাট? অ্যাডুইন আঙুল উঁচিয়ে কপাল চলকালো, বিড়িয়ে আওড়ালো। I think that hell is your monster. Cares about her. ডিড ইউ সে সামথিং? তরিত দুধারে মাথা নাড়া অ্যাডুইন একদম চোরের মতো মুখ মুছে কপট গম্ভীর মুখে বলে ওঠে, No monster, nothing. রাত 1:30টার কাছাকাছি। এক হাতে সিগার, আরেক হাতে হুইস্কির বোতল চেপে হেঁটে আসছে মনস্টার। গায়ে কালো রঙা ওভারকোট, ভেতরটা উদম। তিনি হাঁটার মাঝেই দু একবার চুমুক বসাচ্ছে বোতলের মুখে। পায়ের গতি তার এগোচ্ছে মাহির কক্ষের দিকে। কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে গার্ডস। মনস্টারের কদমের শব্দ পেতে ঘাড় ঝুঁকিয়েছে তারা। মনস্টার বলা নেই ক নেই হুট করে ঢুকলো মাহির। ঘাড় বাঁকিয়ে বিছানার এদিক ওদিক তাকিয়ে খুঁজলো মেয়েটাকে। খানিকক্ষণ বাদে পেয়েও গেল তাকে। মাহি এখনো বসে আছে জানালার কাছে। জানালার কাজ ওঠানোর সাহসও করে ঢুকছে বাতাস। কক্ষের ফায়ার প্লেসের জ্বলন্ত আগুনটা নিভে গেছে অনেক আগে। মাহি চুপচাপ বসে আছে কেমন, গায়ে পাতলা শাল জড়ানো। মুখটা ঘুরিয়ে রাখা বাইরে। মনস্টার এক চুমুক টান বসানো হুইস্কির বোতলে। পরক্ষণে আঙুল উঁচিয়ে সিগারে লম্বা টান বসিয়ে ক্রূর কণ্ঠে বলল, এভাবে না খেয়ে থাকার চেয়ে একেবারে জানলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে জানা, এতে তুইও শান্তি, আমিও শান্তি। ঘাড় ঘোরায়নি মাহি, ঠায় বসে রইল নিজের মতো। মেয়েটা কি জানে না এতে মেজাজ চটে মুগ্ধের? নাকি জেনেও ইচ্ছে করে করছে এমনটা? মুগ্ধ দাঁতে দাঁত চেপে এগিয়ে আসে অনেকটা। হুইস্কি শুদ্ধ বোতলটা এক ঝটকায় মেঝেতে ছুঁড়ে ফেলতে বোতলটা কেমন চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে গেল একদিকে। মাহি এবার আটকে উঠল খানিক, রইস হয়ে ঘাড় বাঁকিয়ে ছলছল চোখে থাকায় মুগ্ধের পানে। মুগ্ধ নজর তীক্ষ্ণ করল তা দেখে। মাহির অক্ষিপটে উপস্থিত অশ্রু দেখে ক্রূর হাসল যুবক। ব্যঙ্গাত্মক স্বরে বলল, নষ্টা মেয়েদের এই এক হাতিয়ার, আর কিছু পারুক বা না পারুক, কুমিরের কান্না দেখিয়ে যে কাউকে হাত করতে ঠিকই পারে। এহেন বাক্যে গা জ্বলে ওঠে মাহি। নিজের শারীরিক যন্ত্রণার কথা ভুলে গিয়ে মেয়েটা দাঁড়াতেই উদ্যত হলো। তবে বালাইশান পা দুটো আজ বড্ড দুর্বল তার। চট করে হাঁটু ভেঙে বসিয়ে দিল তাকে। মুগ্ধের মুখাবয়বে পরিবর্তন ঘটেছে আবারও। সে হালকা ঝুঁকে এসে আঙুল উঁচিয়ে মাহির থুতনিটা স্পর্শ করতে গেলেই তার হাতটা ছিটকে সরিয়ে দিল মাহি। মুগ্ধ তৎক্ষণাৎ কটমটিয়ে ওঠে, দাঁত কিরমির করে তাকায় মাহির নত মুখ পানে। এদিকে দু হাঁটু মেঝেতে ঠেকানো দুর্বল মাহি হালকা ঝুঁকে বসে আছে কেমন। মুখ দিয়ে কাশির সাথে সাথে বেরোচ্ছে লহুর ছিটে ফোটা। ছোট্ট বদনখানি কাঁপছে তার। দুটোটের দূরত্ব বেশ ফাঁকা। বড় বড় নিঃশ্বাস টানতেও ভীষণ বেগ পেতে হচ্ছে মানবীর। সম্মুখেই শটান হয়ে দাঁড়িয়ে আছে মনস্টার। শব্দদোষী এক পলকও তাকালো না তার পানে। দু চোখ ভরে অঝরে অশ্রু বিসর্জন দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে আওড়াচ্ছে, আল্লাহ দোহাই লাগে, আপনার ওই অপবিত্র হাত দুটো দিয়ে আমায় ছোবেন না। আমি আর পারছি না আপনার এই অত্যাচার সহ্য করতে। আমি সত্যিই ক্লান্ত এখন, একদম ক্লান্ত, বিশ্বাস করুন। আমার যদি আর একটু সাহস থাকতো আমি সেই কবেই মরে যেতাম, কিন্তু আফসোস আমার, আমি এখানেও ভীত। শুনুন। এক মুহূর্ত থামল শব্দদোষী। মাথাটা ঠাই নুইয়ে রেখে নাক টেনে ফের আওড়ালো, আমি কোনোদিনও কারো কাছে কিচ্ছু চাইনি, বরাবরই মুখ চোরা স্বভাবের মানুষ আমি। তবে আজ আপনার কাছে কিছু চাইছি। দয়া করে আমায় একেবারে মেরে ফেলুন না। অনুরোধ করছি আমি, এবার একেবারে শেষ করে ফেলুন আমায়। হু হু কান্নারা বাঁধ ভেঙেছে শব্দদোষীর। ফর্সা মসৃণ মুখখানা জুড়ে ছড়িয়ে গিয়েছে রক্তিম আভা। সরু নাকের পাটাটা পুড়ে গিয়ে বরাবরের ন্যায় পাকা টমেটোর রং ধারণ করেছে আজ। তুলতুলে অধর জোড়া কাঁপছে তীর তীর করে। সে আবারও নাক টানল। সম্মুখে সটানভাবে দাঁড়িয়ে থাকা নির্দয় মানব এত কিছু শুনেও ক্রূর হাসি টেনেছে ঠোঁটের কোণে। দু হাঁটু আলগোছে মেঝেতে ঠেকিয়ে ঝুঁকে এসেছে মেয়েটার দিকে। মাহি চিবুক নামিয়েছে কণ্ঠায়। হেঁচকি তুলে কাঁদতে আচমকা এক শক্তপোক্ত হাতের থাবা এসে বসল তার চুলের গোছায়। এমনিতেই বেচারির ক্ষুদ্রাকায় শরীরটা যন্ত্রণায় বুঁদ হয়ে আছে, তার উপর আমার শক্তপোক্ত হাতের থাবা। মাহি কোকিয়ে যাচ্ছে ব্যথায়। চোখ মুখ কুচকে আর্তনাদ বেরোচ্ছে তার কণ্ঠ ফুরে। বন্ধ চোখের কানিশ বেয়ে টুকটুক করে গড়িয়ে পড়ছে নোনা ধারা। মুগ্ধ কেমন ক্রূর চোখে তাকিয়ে আছে মেয়েটার মুখপানে। তামাকে পোড়া পিয়ার্সিং করা ঠোঁটটা বুঝি সামান্য পিষ্ট হলো দাঁতের সঙ্গে। বাদামি চোখ জোড়ায় দেশাত্মক ইঙ্গিত স্পষ্ট। সে এবার হাতের জোর বাড়ালো। শক্তপোক্ত হাতের তালুতে সজোরে পিষ্ট হলো মাহির নরম চুলগুলো। মাহি তৎক্ষণাৎ চেঁচিয়ে ওঠে। ব্যথাতুর শব্দে কেঁপে কেঁপে উঠছে তার বদনখানি।
তার এহেন আর্তনাতে বড্ড স্বস্তি পাচ্ছে মুগ্ধ। ঠোঁটের কোণে তার আচমকা ফুটে উঠল এক চিলতে বৈশাসিক হাসির রেশ। সে তৎক্ষণাৎ মাহির ছোট্ট মাথাটা মেঝের সঙ্গে চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় হকচকানোর সময় মেলেনি মাহির। মাথার এক পাশে শক্তপোক্ত হাতের থাবা। বেচারির মাথাটা কেমন পিষে যাচ্ছে মার্বেলের মেঝের সঙ্গে। হাতের জোর বাড়ছে মুগ্ধ। মাহি গোঙাচ্ছে বেশ, হাত পা ছুঁড়ে তরপাচ্ছে গলা কাটা মুরগির ন্যায়। ওদিকে মুগ্ধর তাতে কিছুই যায় আসেনি বোধহয়। নির্দয় মানব নিজের নির্দয়তার কঠোর ছাপ ফোটালো কণ্ঠে। দাঁত খিচে আওড়ালো, ইউ বিচ! যেখানে আমি আমার বাপের কথাই কানে তুলি না, সেখানে তুই কি রে, যার কথা আমি মানতে যাব? অ্যান্ড ইউ সেইড ইউ ওয়ানা ডাই, রাইট? বলেই অট্টহাসিতে মাত্র যুবক। হাতের খাবার জোর বাড়িয়ে মাহির গাল দুটো এক প্রকার থেতলে দেবার পায়তারা চালিয়ে ফের কঠিন গলায় শোধালো, ইউ নো হোয়াট? তোর মরণ অত সহজ হবে না। অ্যাটলিস্ট আগামী 6 মাসে তো হবেই না, ইউ নো না? ফর দ্য নেক্সট 6 months, you are my bloody bed partner, the one I brought to make my mistress, nothing else. অবশ্য তোর মতো স্লাটকে ইচ্ছে বেশি কিছু বানানো যায় না। এইটুকু শরীরে তোর যা গরম, পুরুষ মানুষের সান্নিধ্য পেলে তো আর কথাই নেই। চোখ ফেটে অশ্রু গড়াচ্ছে মাহি। বুকটা খান খান করছে নির্দয় মানবের প্রতিটা তিরস্কারে। মুখ ফুটে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে তার, আমি স্লাট নই, আমি মোটেও অপবিত্র নই, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। বুক চিৎকার দিয়ে কথাটা বলেও কণ্ঠ রুদ্ধ মাহির। এদিকে মেঝেতে শুয়ে কাঁদতে থাকা মেয়েটার ঘাড় বরাবর আঙুল দাবিয়েছে মুগ্ধ। প্রভু জুড়ে হাঁচকা টানে মেয়েটাকে উঠায়া বসালো পরক্ষণে। মাহি চোখ কুচকে রেখেছে, এখন আর শব্দ দূরে কাছে না স্বপ্নদোষী। মুগ্ধের দৃঢ় চোয়াল শক্ত হচ্ছে ক্রমশ। চোখ দুটোয় লেপটে গিয়েছে এক প্রকার আগুন। মাহির মুখপানে কটমট দৃষ্টি বজায় রেখে সে কেমন বিড়বিড়িয়ে আওড়ালো, লিসেন, এসব ফাকিং মেলোড্রামাটিক কথাবার্তা তোর বাদবাকি পার্টনারদের শোনাবি, আমাকে না। আই জাস্ট হেট ইউ অ্যান্ড ইউর ওয়ার্ডস। ঘৃণা করি আমি তোকে, শুনছিস? ঘৃণা করি তোকে। তুই যদি আমার শিকার না হতিস, তাহলে এতক্ষণে তোকে নিজ হাতে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। বাট আমার অনিচ্ছা সত্ত্বেও ফর দ্য নেক্সট 6 months, ইউ হ্যাভ টু বি অ্যালাইভ। এই 6 মাসে রোজ আমার টর্চারগুলো সহ্য করতে হবে তোকে। তোর শরীরে সম্পূর্ণ আনাচে কানাচেতে থাকবে আমার দেওয়া মারের দাগ। কজ আই লাভ ইউর পেইনস। বিশ্বাস কর, তোর তিলে তিলে পাওয়া কষ্টগুলো দেখতে ভীষণ এনজয় করি আমি। হতবাক চোখে তাকিয়ে আছে সপ্তদোষী। চোখ দুটো নীরবে অশ্রু ছড়াচ্ছে তার। মুখে তেমন রানী। একটা মানুষ ঠিক কতটা নির্দয় হলে এমন কথা বলতে পারে তা জানা নেই তার। এদিকে মুগ্ধের চোখ দুটোতে আজ কেবলই ঘৃণা। মেয়েটার দিকে তাকাতেও বোধহয় নাক সিটকাচ্ছে যুবক। সে তৎক্ষণাৎ মাহির মাথাটা ঝাঁকিয়ে দূরে সরানো। এহেন অতর্কিত কাণ্ডের তাল সামলাতে না পেরে বেচারি ফের ছিটকে পড়ো মেঝেতে। ছোট্ট মুখটা তার ঢেকে গেল চুলের ঝাপটায়। এদিকে মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। বাজপাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে মাহির দিকে এক দফা তাকিয়ে থেকে এগিয়ে এলো এক কদম। নির্দয়তার চরম সীমানায় পৌঁছে গিয়ে নিজের ভারী কদমের তলায় জোরপূর্বক পিষ্টে ধরো মাহির নরম পা। মাহি তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে উঠে বসে। ঠোঁট কামড়ে কাঁদতে কাঁদতে চেপে ধরে মুগ্ধের পা। দুহাতে ঠেলতে ঠেলতে অঝরে অশ্রু বিসর্জন দিয়ে বলে ওঠে, ছাড়ুন প্লিজ, ছাড়ুন, ব্যথা মরে যাচ্ছি আমি। আল্লাহ, আর পারছি না আমি। মুগ্ধ কানে তুলেনি কথাটা। নিজ পায়ের তলায় মাহির পাটা পিষতে পিষতে কটমটি আওড়ায়, ব্লাডি স্লট! 6 মাস আমার কাছে থাকার পর যদি বেঁচে ফিরিস, তাহলে দেশে গিয়ে শুধু একটা না 1000টা পার্টনার জুগিয়ে নিস। বাট এইখানে ভুলক্রমেও আমি বাদে অন্য কারো দিকে চোখ তুলে তাকালে তোকে উত্তপ্ত সালফিউরিক অ্যাসিডে চোবাবো আমি। মাইন্ডেড? ঝাঁজ নিয়ে কথাটা বলে পা সরায় মুগ্ধ। চোয়ালের পেশি শক্ত করে তখনই পা ঘোরালো উঠে পথে। এদিকে মাহি দুহাতে নিজের পা চেপে ধরে কাছে। ছলো ছলো চোখ জোড়ায় উঁচিয়ে তাকে করলো নির্দয় মানবের চলে যাওয়ার পথে। কণ্ঠে একরাশ অসহায়ত্ব ঢেলে উঁচু স্বরে আওড়ালো, আর কত মারবেন আমায়? আর কত ধরনের অত্যাচার করা বাকি আছে? নির্দয় মানব, আর কত? মুখে চলন্ত পা দুটো থমকায়। ঘাড় বাঁকিয়ে না তাকিয়ে যুবক দাঁড়িয়ে রইল ঠায়। মাহি ফোপাচ্ছে। চোখ দুটো তার ঝাপসা হয়ে গেছে অশ্রুর আনাগোনায়। ঠোঁট দুটো কেবল ভেঙে ভেঙে আসছে সপ্তদোষীর। সে এবার অসহায়ত্ব বাদ দিয়ে নিষ্প্রাণ কণ্ঠে শোধালো, হ্যাঁ, আমি মানছি আমার বাবা দোষী, মানছি আমার বাবার ভুলের জন্য আপনি আপনার শৈশব হারিয়েছেন, কষ্ট পেয়েছেন। তাই বলে এখানে আমার কি দোষ? আমি কি আদৌ কোনো ক্ষতি করেছি আপনার? করিনি তো। তাহলে শুধুমাত্র তায়েফ এহসানের মেয়ে বলে এতটা অত্যাচার করছেন আপনি, তাই তো? আমার গায়ে তায়েফ এহসানের রক্ত থাকাটাই তো আসল সমস্যা, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যদি আমার গা থেকে নিজের সব রক্ত ঝরিয়ে ফেলি, তবে কি আপনি থামবেন বলুন? মারা বন্ধ করবেন আমায়? বাঁকা হাসল মুগ্ধ। তখনই শরীর বাঁকিয়ে পেছনে ফিরল। চোখের চাহনিতে ক্রূরতা লেপটে গমগমে গলায় শোধালো,
তোর শরীর থেকে শেষ রক্তবিন্দু অবধি ছড়িয়ে ফেলার দায়িত্ব আমার। সেটাতে তুই হস্তক্ষেপ করার কে? সময় হলে আমিই মারব তোকে। আপাতত ওয়েট কর। আর দাঁড়ায়নি মুগ্ধ, ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি দেখিয়ে গটগট পায়ে হেঁটে চলে গেল ঘর ছেড়ে। মাহি স্তম্ভিত নেত্রে তাকিয়ে রইল কেবল, হতবাক কণ্ঠ ফুরিয়ে অস্ফুরিয়ে আওড়ালো, সত্যি আমায় মেরে ফেলবেন? আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় দাপুটে গ্যাং দ্য রুশদি প্যান্থার, যাকে বহিরাগত ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভাষায় আখ্যায়িত করা হয়। আন্ডারওয়ার্ল্ডের বড় বড় গ্যাংস্টার মাফিয়া যার একটিমাত্র হুকুমের জন্য চাতক পাখি নেয় অপেক্ষা করে থাকে, সে আর কেউ নয় দ্য ড্যামন ওরফ শেডো মনস্টার। অন্ধকার থেকে আলোতে যাকে এখন অবধি দেখা যায়নি, যার মুখের দিকে চোখ তুলে তাকানোর সাধ্যি কারণেই দ্য শ্যাডো মনস্টার, যার কাছে মানুষ মারা একদম ডাল ভাতের সমান। সেই মনস্টার কিনা একটা সামান্য মেয়ের জন্য রাশিয়ার টপ লিস্টের 35 জন ডক্টরকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে তার প্যারিসে। ইজ দিস রিয়েলি পসিবল? দামিয়ানের সামান্য একটা কথার বিস্ফোরণ ঘটছে পুরো কনফারেন্স লাউঞ্জে। উপস্থিত ডাক্তাররা কেমন হাঁ করে তাকিয়ে আছে দামিয়ানের পানে। দামিয়ানের মুখাবয়বে যতটা উচ্ছ্বসিত ভাবস্রোত, বাদবাকিদের মুখাবয়বে তা অনুপস্থিত। কনফারেন্স টেবিলের একদম শেষের চেয়ারে গম্ভীর মুখে বসে আছেন ডক্টর মিয়ান। বাহাতের কোনোই ঠেকানো টেবিলের ওপর আঙ্গুলে খেলছে পেন্সিল। নাকের ওপর ঝুলে থাকা চশমাটা খানিক টেনে তুলে গম্ভীর পুরুষ গম্ভীর কণ্ঠে আওড়ালেন, সো ডক্টর দামিয়ান, আপনি বলতে চাইছেন আমি সহ এখানে যারা যারা আছে আমরা সবাই গত দুদিন আগে দ্য শ্যাডো মনেস্টারের হিডেন প্লেসে গিয়েছিলাম? লাইক সিরিয়াসলি? যে প্লেসের ঠিকানাটাই কারোর ঠিকঠাক মতো জানার কথা নয়, সেই প্লেসে কিনা আমরা গিয়েছি, তারপর আবার বেসও ফিরেছে। ইজ নট ইট ফানি? দামিয়ান অতিষ্ঠ হরফের মোটা পেটখানার দুধারের হাত ঠেকিয়ে বাজখায় কণ্ঠে আওড়ালো, আই এম সিরিয়াস ডক্টর। মিয়ান ফোঁস করে নিঃশ্বাস ফেলেন এহেন কথায়। রয়ে শয়ে চেয়ার ছেড়ে উঠতে উঠতে স্থিরসাত্মক কণ্ঠে বললেন, আই থিঙ্ক ইউ আর ড্রাঙ্ক মিস্টার দামিয়ান, গো অ্যান্ড টেক সাম হ্যাংওভার। তেতে উঠলেন দামিয়ান। গলায় ঝাঁঝ ঢেলে যেই না কিছু বলতে যাবেন অমনি খেয়াল করেন বাকিরাও একে একে উঠে যাচ্ছে চেয়ার ছেড়ে। ডক্টর মিয়ানের পিছু পিছু বেশ কজন চলে গিয়েছে ইতিমধ্যে। দামিয়ান বড্ড হতাশ হলো। উদাস মুখে হাত বাড়িয়ে চেয়ার টেনে বসে দু হাতে চোখ দুটো চেপে ধরো কেমন। বেশ কিছুক্ষণ পর কাঁধে কারো শীতল হাতের স্পর্শ অনুভূত হতেই হকচকিয়ে ঘাড় ভাগায় দামিয়ান। চোখ দুটো উপরে তুলে দেখলো ডক্টর আন্দারিব কেমন সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছেন তার পানে। দামিয়ান তক্ষুনি নড়ে চড়ে বসলেন। জিজ্ঞাসু চোখে আন্দারিবের পানে তাকিয়ে থাকতে আন্দারিব তেমন সন্দেহাকুল কণ্ঠে বলে ওঠে, গতকাল ঘুম থেকে ওঠার পর আমার ওয়াইফ আমায় জিজ্ঞেস করছিল যে তুমি কোথায় ছিলে, জিজ্ঞেস করছিল যে গত 2 দিন ধরে আমি কোথায় ছিলাম। বাট আমার মনেই পড়ছিল না যে আমি বাড়ির বাইরে ছিলাম। ইভেন এখনও মনে পড়ছে না এই বিষয়ে। তবে আমার ওয়াইফ তো আর মিথ্যা বলবে না, রাইট? ইউনো আমি কখনোই বাইরে রাত কাটাই না। তাহলে আমি গত 2 দিন কোথায় ছিলাম? আমার মনে হচ্ছে তুমি সত্যি বলছো, কিন্তু আমার ডাউটও হচ্ছে এটা নিয়ে। যেখানে আমাদের কিছুই মনে পড়ছে না, সেখানে তুমি এত কিছু কিভাবে মনে রাখলে? দামিয়ান উৎসাহিত হয়ে তৎক্ষণাৎ চেপে ধরে আন্দারিবের হাত। লোকটাকে বিন্দুমাত্র সময় না দিয়ে নিজের পাশের আসনে বসিয়ে বিবৃতি দিল তখনকার পুরো ঘটনা। যত শুনছে ততই যেন অবাক হচ্ছে আন্দারিব। তার চোখে মুখে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। নিজ কানে এত কিছু শুনেও বোধহয় বিশ্বাস করতে পারছে না দামিয়ানের কথাগুলো। দামিয়ান হাঁপিয়ে উঠেছে বলতে বলতে, গলা শুকিয়ে কাঠ প্রায়। টেবিলের ওপর বেড়ে রাখা পানির গ্লাসটা তখনই হাতে উঠিয়ে চুবুক বসালেন দামিয়ান। লম্বা লম্বা নিঃশ্বাসে কয়েক সেকেন্ডের মধ্যেই গিলে নিলেন সম্পূর্ণ গ্লাসের পানি। পাশ থেকে আন্দারিব কেমন শান্ত কণ্ঠে আচমকা বলে ওঠে, যদি কোনোদিন জানতে পারে তোমার কথা তবে কি করবে দামিয়ান? দামিয়ান ঘন ঘন নিঃশ্বাস ফেলে মুঠোয় চেপে ধরে রেখেছে কাচের গ্লাসটা। দৃষ্টি তীক্ষ্ণ করে নিয়ে ঠোঁটের কোণে লেপটে দিল এক চিলতে বাঁকা হাসির রেশ। সময় নিয়ে শয়তানি বুদ্ধির কামাল দেখিয়ে জানালো, তার আগে দ্য মনস্টারের উইক পয়েন্টের কথাটা অন্তত একজনের কানে দিয়ে নেই, তারপর যা হবে দেখা যাবে। ভরকায় আন্দারিব। ভ্রুদয়ের মাঝে ভাঁজ ফেলে সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করে ওঠে, কাকে বলবে? সঙ্গে সঙ্গে ঘাড় বাগিয়ে তাকায় দামিয়ান। ঠোঁটের কোণে ক্রূর হাসি লেপটে কেবল আওড়ায়। আছে একজন। বড়সড় কাচের তৈরি চেয়ারে বসে আছে মনস্টার। এ যেন চেম্বার নয়, এক কথায় ব্যাডমিন্টন কোর্ট। সম্পূর্ণ চেম্বারের প্রতিটা দেওয়াল জুড়ে সাজিয়ে রাখা দেশি বিদেশি ব্র্যান্ডের অস্ত্র। কোনোটা খুব দামি তো আবার কোনোটা খুব রেয়ার। চেম্বারের একপাশে বিছিয়ে রাখা একখানা বড়সড় ডেস্ক। তার ঠিক পেছনের দেয়ালে সংরক্ষিত অবস্থায় আছে সফট ওয়াটার ক্রোকোডাইল।
ফানিতে পরিপূর্ণ কাচের তৈরি দেয়ালের কি সুন্দর করে ঝিমোচ্ছে হিংস্র কুমির, তার পাশেই স্তব্ধ জমেছে মানব শরীরের হাড়গোড়ের। বোধহয় বড্ড আয়েশ করে খাবার খেয়েছে কুমির বাবাজি, তাই এখন ঝিমাচ্ছেন তিনি। এদিকে তার সামনেই চেয়ার পেতে ডেস্কের উপর পা তুলে বসে আছে মুগ্ধ, এক হাতে ফাইল ঘাড়ছে, আরেক হাতের আঙুলের ভাঁজে জ্বলছে সিগার। গম্ভীর মুখ যুবকের কপালখানায় বেশ কটা ভাঁজ বিদ্যমান। ফাইল ঘাটার ফাঁকফু করে বার কয়েক টান বসাচ্ছে সিগারেটে। এর মধ্যেই চেম্বারে দরজায় কড়া নাড়াবার শব্দ হলো খানিকটা। মনস্টার মোটেও পাত্তা দেয়নি তাতে। মিনিট দুয়েক যেতে না যেতেই চেম্বারে দরজা খুলে ভেতরে ঢুকে অ্যারোইন। মনস্টারের মুখে আদৌ কোনোদিনও অনুমতি পেয়েছে সে যে আজ পাবে? গম্ভীর মুখ অ্যারোইন রয়েছে হয়ে কদম বাড়াচ্ছে ডেস্ক থেকে প্রায় 5-7 হাত দূরত্বে, মাথা নুয়ে দাঁড়িয়ে থেকে হাত দুটো কোমরে পিঠে রেখেছে, গলায় ভারী গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে নিচু স্বরে বলে, মনস্টার, মানি লন্ডারিং ক্লিন টাকা গত রাতে রিফান্ড হওয়ার কথা ছিল, বাট ইস্তাম্বুল থেকে এখনও তেমন কোনো রেসপন্স আসেনি। আমি কি তবে তাকে জানিয়ে দিব এই টাকা কার? ব্যস্ত দৃষ্টিখানা থামলো মুগ্ধের। ফাইলের ভেতর থেকে দৃষ্টি সরিয়ে এনে তাক করলো অ্যাডুইনের উপর। কিয়ৎক্ষণের সরু চোখে তাকিয়ে রইল মনস্টার, অতঃপর ঠোঁটের কোণে তার আচমকা দেখা মিলে ক্রূর হাসির রেশ। সে চট করে হাত থেকে ফাইলটা ডেস্কের উপর ছুঁড়ে ফেললো, পা দুটো আস্তে ধীরে ডেস্ক থেকে নামিয়ে এনে গম্ভীর কণ্ঠে আওড়ালো, মাঝে মধ্যে শুধু নাম বলা উচিত না এরবেন, পাওয়ারও দেখাতে হয়। আজ না হয় ওরাও দেখুক দ্য শ্যাডো মনস্টারের আনটোল্ড পাওয়ার। জেট রেডি কর, আই এম কামিং। অ্যাডুইন নতমস্তকে ঠোঁট কামড়ে হাসত বোধ হয়। মনস্টার তার থেকে ফিরেছে। আহা, ঠিক কতদিন পর আগের দৃশ্য দেখবে সে। ভাবতে ভাবতেই মনটা কেমন আনন্দে নিচে কুদে উঠছে তার। ডিভানের উপর পা গুটিয়ে বসে আছে মাহি, মুখ ঘুরিয়ে রেখেছে অন্যত্র। পাশে খাবারের প্লেট করে নিয়ে বসে আছে মিলা, লোকমা তুলে এগিয়ে রেখেছে মাহির দিকে, বারবার অনুনয় জুড়ে বলছে, একটু খেয়ে নাও মুনলাইট, বেশি না, মাত্র একটু খেলেই হবে। সপ্তদশী বেচার মুখখানা ঘুরিয়ে রেখেছে কেমন। মিলার অমন অনুনয়ে গলছে না আজ, উল্টো ভাব ধরেছে কঠিন। মিলা হাঁপিয়ে উঠেছে বলতে বলতে। মাহিরহীন অপারগতা বড্ড পীড়া দিচ্ছে তাকে। মেয়েটা কেমন আহত চোখে তাকিয়ে রইল মাহির পানে, বড্ড করে ধরে আসছে কণ্ঠ। একটু কাঁদতে পারলে বোধহয় ভালো লাগতো। সে বহু কষ্টে ঢোক গেল খানিকটা, রয়েস হয়ে বলল, মুনলাইট, আমি জানি তোমার বিশ্বাস একবার ভেঙেছে, এই নিয়ে আমি নিজেও বড্ড আফসোস করছি। তবে বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নেই। আমি বহুবার চেয়েছি তোমায় আটকাতে, একবার নিষেধও করেছিলাম, কিন্তু বাকিটা আর বলা হলো না মিলার। তার আগে ডুকরে উঠল যুবতী। মাহির মন পাগল কিনা কে জানে। সে সময় নিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো, কপাল কুচকে কিয়ৎক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ফোঁস করে নিঃশ্বাস ফেলে শুধালো, হয়েছে, আর কাঁদতে হবে না। কই দেখি কি এনেছো? থামলো মিলা, কান্না ভুলে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মাহির পানে। অবধের সুর ফের জিজ্ঞেস করল, সত্যি খাবে? মাহি প্রত্যুত্তরে ছোট উত্তর দিয়ে জানালো, হুম। মিলার খুশি এবার ধরাছোঁয়ার বাহিরে। মেয়েটা কেমন উচ্ছ্বসিত হয়ে ফের লোকমা তুলে এগিয়ে দিল মাহির মুখের দিকে। মাহি এবার আর মুখ ঘোরায়নি, আলতো করে হাঁ করে মুখে পুড়ে নিল খাবারটুকু। আয়েশে চিবোতে চিবোতে আরেকবার লোকমা উঠল তার মুখের দিকে। এবারেও বিনা বাক্যে ব্যয় হাঁ করল মাহি। খাচ্ছে সে, অথচ আনন্দে চোখ মুখ দুটো চিকচিক করছে মেলার। মাহি অবশ্য খেয়াল করেনি তা। আনমনে খাবার চিবোতে ব্যস্ত সপ্তদশী। পিনপতন নীরবতায় ছেয়ে থাকে পুরো কামরা জুড়ে। হঠাৎ ছড়িয়ে পড়ল এক বিকট গর্জন ধ্বনি। মাহি আতকে উঠে এহেন গর্জনে এই বুঝি ধরনের আকাশ চিরে একটা কিছু একটা নেমে আসবে এখনই। মাহি খাওয়া ফেলে ফ্যালফ্যাল করে তাকাচ্ছে এদিক ওদিক। ভয়ার্ত কণ্ঠে মুখ ভর্তি খাবার নিয়ে অস্পষ্টে উচ্চারণ করল, এটা কিসের আওয়াজ? মীরা স্মিত হাসল। বা হাতে মাহির হাতখানা দৃঢ় করে আশ্বস্ত করল ভয় না পেতে। মাহিও তাই করল। সময় যেতে যেতে আওয়াজটা মৃদু শোনাচ্ছে যেন। মীরা তখন নরম কণ্ঠে বলে ওঠে, এটা প্রাইভেট জেটের শব্দ। আই থিঙ্ক মনস্টার কোথাও যাচ্ছে। তরা ঘাড় ঘোরায় মাহি। সন্দিগ্ধ দৃষ্টি ঠাড় বজায় রেখে প্রশ্ন ছুড়ল, এত শিওর হলে কিভাবে? হুটহাট কৌতুক শুনলে মানুষ যেভাবে হো হো করে হেসে ওঠে, ঠিক তেমনিভাবে মীরাও কেমন হেসে উঠল। হাসতে হাসতে মায়ের উপর গড়িয়ে পড়ার দশা তার। মাহি অপমানিত বোধ করলো এহেন কাণ্ডে। সে কি এমন বললো যার জন্য এভাবে হাসতে হবে? মাহি গাল ফুলিয়ে অন্যত তাকায়। তা দেখতে পেয়ে চট করে হাসি থামায় মীরা। রাগিনীর রাগ ভাঙানোর কায়দায় তখনই এক হাতে চেপে ধরে নিজের কান অপরাধী কণ্ঠে বলে, সরি মুনলাইট, আর হাসবো না। এই যে দেখো, কানে ধরেছি,
এই তাকেও না। মাহি আর দৃষ্টিতে তাকায় এক পলক, কপট ভাব ধরে বলে ওঠে। এত হাসলে কি নিয়ে শুনি? মিলা মুচকি হাসল ফের, প্লেটে খাবার মাখাতে মাখাতে জানালো। মনস্টারের গুপ্ত প্যালেসের ওপর দিয়ে জেট উড়িয়ে নিয়ে যাবার ক্ষমতা অন্য কারোর আছে বুঝি, তা ভেবেই হাসছিলাম। মাহি ঠোঁট গোল করে শব্দ তুলে সামান্য। মিলা আরেক লোকমা তুলে ধরতেই মুখে পুরো খাবারটা আয়েশ করে চিবোতে চিবোতে বিড় করে বলল। তার মানে মনস্টার প্যালেসে নেই? গুড। কিছু বললে মুনলাইট? মিলার অবাধে প্রশ্নে চটজলদি না বোধক মাথা নাড়ায় মাহি। মিলাও যেন যেচে পড়ে জিজ্ঞেস করেনি কিছু। দুজন কিয়ৎক্ষণ চুপ করে থাকতেই ঘরে এসে পা রাখলো আরেক মেয়ের। যুবতী রাশিয়ান কন্যা ঘরে ঢুকেই ছুটে এলো মিলার নিকট। মিলা তাকে দেখতে পেয়ে ভ্রু কুচকালো কেমন। মুখ ফুটে কিছু জিজ্ঞেস করবার আগে শুনতে পাই মেয়েদের ব্যস্ত কণ্ঠ। মিলা ডিয়ার, আজ রাতে ট্রাক আসবে তো? মিলা বুঝল প্রসঙ্গ। কপালের কুচকে রাখা চামড়া খানিকটা শিথিল করে নিয়ে হাফ ছেড়ে জানালো।